আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2008 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভিটির নাম বাবু। মানুষের জীবন ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে মানুষ কিছু কিছু সম্পর্কের মায়াজালে আবদ্ধ থাকে। তার মধ্যে একটা সম্পর্কের নাম হচ্ছে ভাই বোন। পৃথিবীর সব থেকে বেশি আবেগ, অনুভূতি আর খুনসুটির নামই হচ্ছে ভাই বোন। আর এই সম্পর্কে কোনো স্বার্থপরকতা থাকে না, থাকে শুধু এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। এমনকি ভাই বোনেরা একে অপরের জন্য তাদের নিজেদের জীবন বাজি রাখতেও সর্বদা প্রস্তুত থাকে। এমনই এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলবো আজ। একজন ভাই যে তার বোনের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটাই দেখবো আজকের এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভাই বোনের এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প থেকে। তো গল্পের শুরুতেই এই যে ছেলেটিকে পাগলের মতো হাসতে দেখছেন তার নাম সাং, আর এই ছেলেটাই আজকের গল্পের মেন ক্যারেক্টার। সাং কিন্তু মোটেও স্বাভাবিক নয়, সে অ্যাবনর্মাল। এরপরও কিন্তু সে অন্য কারোর উপরে নির্ভরশীল না। স্কুলের সামনে তার ছোট্ট একটা স্টল আছে, আর সেই স্টলে সে ব্রেড আর অমলেট বিক্রি করে। দোকানের সামনে একটা ছোট পাহাড় ছিল। সাং যখনই সময় পেত তখনই সেখানে গিয়ে একা একা দূর আকাশের দিকে আর ওই রাস্তাটার দিকে তাকিয়ে থাকতো। এটা ছিল তার রোজকার রুটিন। তাকে দেখে মনে হতো সে যেন কারোর জন্য অপেক্ষা করছে। সাং প্রতিদিনের মতো আজও বসে ওই রাস্তার দিকে তাকিয়েছিল। তখন সে একটা মেয়েকে সে রাস্তা দিয়ে আসতে দেখে। এই মেয়েটির নাম ছিল জিংহো। তাকে দেখে সাং খুবই খুশি হয়ে তার দিকে দৌড়ে যায়। সে এতটা এক্সাইটেড ছিল যে দৌড়ে আসতে গিয়ে সে মাটিতেই পড়ে যায়। তাকে দেখে যেন মনে হচ্ছিল এত বছর সে এই মেয়েটার জন্যই অপেক্ষা করছিল। তো সাং যখন জিংহো মেয়েটার সামনে আসে তখন জিংহো তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? সাং যেহেতু অ্যাবনর্মাল ছিল তাই জিংহোর কথা শুনে সে একটু লজ্জা পেয়ে দৌড়ে একটু দূরে গিয়ে মুখ লুকায়। এরপর জিংহো যখন তার কাছে চলে আসে তখন সে আবারও তাকে কিছু না বলেই দৌড় দেয়। জিংহো তো জানতো না যে ছেলেটা অ্যাবনর্মাল, তারপরও সাংয়ের আচরণ তার অস্বাভাবিক লাগে। সাং যখন আবারও দৌড়াচ্ছিল তখন তার পা থেকে একটা জুতা খুলে রাস্তার মধ্যে পড়ে যায়। এরপরও সাং জুতাটা না নিয়েই সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা ভাঙাড়িওয়ালা তার গাড়ি নিয়ে যাচ্ছিল। সাংয়ের জুতাটা এত নোংরা আর ছেঁড়া ছিল যে সেটা দেখে সেই ভাঙাড়িওয়ালা জুতাটা উঠিয়ে নেয়। জিংহো তা দেখতে পেলে লোকটির কাছ থেকে জুতোটি ফেরত চায়। তখন লোকটি জিংহোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জুতোটি তাকে দিয়ে দেয়, কিন্তু জুতোটি দিয়ে বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। তারপরও জিংহো নাক চেপে ধরে জুতোটি তার সঙ্গে করে নিয়ে যায়। জিংহোর ব্যাপারে একটু বলি, জিংহো কিন্তু আজ 10 বছর পর ইউরোপ থেকে ফিরেছে, কিন্তু সে যে আজ ফিরে আসছে এই কথাটা সে আগে থেকে কাউকেই জানায়নি। এরপর সে যখন তার নিজের বাড়ির গেটে গিয়ে ধাক্কা দেয় তখনই ভেতর থেকে তার বাবা আর আন্টি দরজা খুলে জিংহোকে দেখে। তার বাবা এতটাই এক্সাইটেড হয়ে যায় যে সে তার মেয়েকে জড়িয়ে ধরে। জিংহো এত বছর পর তার বাবাকে পেয়ে খুবই খুশি হয়। তো যাই হোক, রাতের বেলা জিংহো যখন বেলকনিতে দাঁড়িয়ে ছিল তখন নিচ থেকে লুকিয়ে লুকিয়ে সাং তাকে দেখছিল আর বলছিল, তুমি ফিরে এসেছো, আমি খুবই খুশি হয়েছি। তো পরের দিন সকালবেলা জিংহোর আন্টি সেই ছেঁড়া জুতোটি দেখে জিংহোকে বলে, সাংয়ের নোংরা জুতাটা এখানে আসলো কিভাবে? জিংহো তখন বলে, সাং আসলে কে? তখন আন্টি বলে, কেন তোমার মনে নেই? সাং তোমার ছোটবেলার বন্ধু। কিন্তু জিংহোর সাংয়ের ব্যাপারে কিছুই মনে পড়ছিল না, কারণ সে অনেক বছর পরে এখানে এসেছে। জিংহো যেহেতু অনেক বছর পরে এসেছিল তাই সে তার পুরনো জায়গাটা ঘুরে দেখার জন্য বাইরের দিকে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটা কফি শপ দেখে সেখানে কফি খেতে যায়। জিংহো যখন কফি খাওয়ার জন্য বসেছিল তখন সেখানকার পরিবেশ দেখে তার মোটেও ভালো লাগে না, কারণ এখানে আসলে যৌন কর্মীদের নেওয়ার জন্য লোক আসতো। আর এই ক্যাফেটা চালাতো সুসান নামের একটি ছেলে। সুসান জিংহোকে দেখে তার কাছে এসে বলে, আমি এখন কোনো নতুন মেয়েকে আর কাজে রাখবো না। জিংহো তখন উত্তরে বলে, আমি এখানে শুধুমাত্র কফি খাওয়ার জন্য এসেছি। তার কথা শুনে সুসান বলে, এই জায়গাটা ভালো না, তুমি এখান থেকে চলে যাও। তখনই সেই কফি শপে একজন লোক এসে জিংহোর পাশে বসে বলে, আমি একে নিতে চাই। সুসান তখন লোকটিকে বলে, এই মেয়েটা অন্য মেয়েদের মতো না, ও না বুঝতে পেরেই এখানে এসেছে। এই কথাটা শুনেই জিংহো সেখান থেকে চলে যায়, কিন্তু সে রাস্তায় বের হয়ে দেখে সাং তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখে জিংহো একটু খুশি হয়, কারণ সে এখন তাকে চিনতে পেরেছে। জিংহো যখন তার কাছে গিয়ে কথা বলতে যায় সাং তখন লজ্জা পেয়ে বলে, তুমি তো আমার সাথে কথা বলতে চাইতে না। এই কথা বলেই সে যখন সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল তখন তার জুতোটি আবারও রাস্তায় খুলে পড়ে যায়। জিংহো আজও জুতাটা তার কাছে রেখে দেয়। এদিকে সাং জিংহোর নাম বলতে বলতে খুশিতে দৌড়াতে থাকে।
এরপর আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই। ছোটবেলায় জিংহো পিয়ানো বাজাতে খুব পছন্দ করত, তাই সে স্কুলে পিয়ানো বাজানোর প্র্যাকটিস করত। কিন্তু একদিন হঠাৎ করেই তার পিয়ানোতে আগুন লেগে যায়। আর এই সম্পর্কে টিচার সব বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে বাচ্চারা বলে লাস্টে তারা সাংকে এই পিয়ানোর ক্লাসরুম থেকে বের হতে দেখেছিল। এই কথা শুনে সবাই ভাবে সাংকি হয়তো পিয়ানোতে আগুন লাগিয়েছে, আর এই কারণেই সাংকের মাকে স্কুলে ডাকা হয়। তার মা সবকিছু শোনার পর বলে সাং কখনোই এই কাজ করতে পারে না, কারণ আমার ছেলে আমাকে বলেছে সে এই কাজটা করেনি, আর আমার ছেলে কখনোই মিথ্যা কথা বলে না। কিন্তু বাকি অভিভাবক আর টিচারদের সাংকের মায়ের কথা বিশ্বাসই হয় না, তাই সাংকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হয়। সেই দিন একমাত্র সাংকের মাই তাকে বিশ্বাস করেছিল। তো এরপর আমাদের বর্তমানের সিন দেখানো হয়। সাংকের মা আজ আর বেঁচে নেই, তাই সাং এই পাহাড়ের উপরে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে ভাবে তার মা ওই দূর আকাশে তারা হয়ে গিয়েছে, আর পাহাড়ের উপরে উঠলে আকাশটাও তার কাছে অনেক কাছে মনে হয়। আজ যখন সে পাহাড়ের উপরে বসে ওই দূর আকাশের দিকে তাকিয়ে তার মায়ের কথা ভাবছিল, তখনই সেখানে সুসান আসে। সুসানও আসলে তার ছোটবেলার বন্ধু। সে সব সময় সাংকের খোঁজ খবর নেয়। আর ছোটবেলায় স্কুলে যে পিয়ানোতে আগুন লেগেছিল সেটা কিন্তু এই সুসানের কারণেই লেগেছিল। তো যাই হোক, সাংকের কিন্তু একটা বোন আছে। সে সব সময় তার বোনের খেয়াল রাখে। রোজ সকালে সাং ঘুম থেকে উঠে তার বোনের জন্য নাস্তা তৈরি করে, আর নাস্তাটা হলো ব্রেড আর অমলেট, কারণ এটাই সে খুব ভালো মতো বানাতে পারে। আর রোজ সকালে ব্রেড অমলেট বানিয়ে টেবিলের উপরে রেখে সাং অনেকগুলো প্লেট বাটি দিয়ে সেটাকে ঢেকে রাখে, কারণ সে ভাবে অনেকগুলো প্লেট বাটি দিয়ে ঢেকে রাখলে খাবারটা গরম থাকবে। সাংকের বোনের নাম ছিল জ্যাম। সাং তার বোনকে খুব ভালোবাসতো, তাই সে তার দোকানটাও তার বোনের স্কুলের সামনেই দিয়েছে, যাতে করে সে সব সময় তার বোনের দিকে খেয়াল রাখতে পারে। কিন্তু জ্যাম তার ভাইকে মোটেও পছন্দ করত না। সে সব সময় তার ভাইকে এড়িয়ে চলার চেষ্টা করত। তো একদিন সাং যখন তার দোকানে কাজ করছিল, তখনই তার দোকানে জিংহো আসে, কিন্তু তাকে দেখে সাং লুকোতে থাকে। সে কোনোভাবেই জিংহোর সামনে আসতে চায় না। জিংহো তখন বলে, সুসান, তোমার হাতের ব্রেড অমলেট নাকি খুবই মজা, আমি তাই তোমার হাতে ব্রেড অমলেট খাওয়ার জন্যই এখানে এসেছি। কিন্তু সাং এতটাই নার্ভাস হয়েছিল যে ব্রেড অমলেট বানাতে গিয়ে তার মধ্যে অনেকগুলো চিনি পড়ে যায়। সাংকে যাতে খারাপ না লাগে এজন্য জিংহো সেই পুরো ব্রেড অমলেটটাই খেয়ে নেয়। খাওয়া শেষে জিংহো সাংকে জুতোটি ফিরিয়ে দেয়। জিংহোর কাছ থেকে জুতো নিয়ে সাং খুশিতে দৌড়াতে থাকে। সেদিন বাড়িতে ফিরে জিংহো তার ছোটবেলার ছবি দেখছিল। তখন একটা ছবির মধ্যে সে সাংকের একটা ছবি খুঁজে পায়। তখন জিংহোর আন্টি বলে সাং কিন্তু ছোটবেলা থেকেই এমন অ্যাবনর্মাল ছিল না, সে আরো 5টা বাচ্চার মতোই স্বাভাবিক ছিল। একদিন একটা জরুরি কাজের জন্য সাংকের মা তার বোনকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল, আর সাংকে তার বাবার কাছে রেখে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই তাদের বাসার গ্যাস লিক হয়ে যায়। তখন সাংকের বাবা খুব কষ্টে জানালা খুলে দেয়, আর এতে করে তখনকার মতো তারা বেঁচে যায়। কিন্তু বিষাক্ত গ্যাসের কারণে সাংকের ব্রেন ড্যামেজ হয়ে যায়, আর তার কিছুদিন পরেই তার বাবা মারা যায়। সব কথা শুনে জিংহোর খুব খারাপ লাগে। সেদিন রাতের বেলা সাং যখন জিংহোকে লুকিয়ে দেখার জন্য এসেছিল, তখন জিংহো আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল, কারণ সে জানতো সাং এই সময় তাকে দেখার জন্য এখানে আসে। কিন্তু জিংহো যখন তার সামনে আসে, তখন সাং জিংহোকে দেখে আবারও লুকোতে থাকে। জিংহো তখন কাছে গিয়ে বলে, তুমি এমন করো কেন? এই কথা শুনে সাং বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে আর কখনোই দেখতে চাও না। কিন্তু জিংহো কবে এই কথা বলেছে আর কেনই বা বলেছে সেটা তার একদমই মনে নেই। তাই সে হেসে বলে, এখন আমরা একজন আরেকজনকে দেখতে পারি, তুমি এখন থেকে আমাকে দেখে আর পালাবে না। এরপর জিংহো সাংকে একজোড়া জুতো গিফট করে, কারণ সে বুঝতে পারছিল সাংকের কাছে কোনো ভালো জুতো নেই। তাছাড়া সে যে জুতোটি পরে সেটা তার পায়ে ঠিকমতো লাগেও না, এজন্যই দৌড়াতে গেলে সেটা খুলে যায়। সাং তখন নতুন জুতা পেয়ে খুবই খুশি হয়। কিন্তু বাড়ি ফেরার পথে তার পুরনো দিনের কথা মনে পড়ে, যেদিন স্কুলের পিয়ানো পুড়ে গিয়েছিল। আর জিংহো সাংকে দোষী ভাবে আর বলে কখনো যেন সে তার সামনে না আসে। এই কথা ভেবে তার খুব কষ্ট লাগে। এই সবকিছু ভাবতে ভাবতে সাং বাড়িতে ফিরে আসে। তার বোন তার পায়ে নতুন জুতো দেখে মুখ ভার করে বলে, আগে জুতোটা কি হয়েছে, কারণ সাং সব সময় তার জুতো হারিয়ে ফেলতো। এভাবেই আসলে দিন কাটছিল। প্রকৃতির নিয়ম অনুযায়ী একসময় সেখানে তুষার পড়া শুরু হয়ে যায়। এটা দেখে সাং খুবই খুশি হয়ে জিংহোর বাড়ির সামনে চলে আসে। তাকে দেখে জিংহো বলে, তুমি কি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো? সাং উত্তরে বলে, তুমি যখন পিয়ানো বাজাতে তখনও তুষার পড়তো। কিন্তু জিংহো তার কথা এড়িয়ে গিয়ে বলে, চলো আমরা বাইরে কোথাও গিয়ে বসি। এমন সময় আমাদের সুসানকে দেখানো হয়। তার পাশের মেয়েটার নাম ছিল হিয়াম। সে সুসানের
সঙ্গেই কাজ করে, কিন্তু সে সুসানকে খুব ভালোবাসে। তাই সে তার কাছে এসে বলে বাইরে স্নো পড়ছে, তাই আজ আমার কাজে যেতে ইচ্ছে করছে না, তুমি কি আমাকে বাইরে কোথাও নিয়ে যাবে? সুসানও মনে মনে তাকে পছন্দ করত, তাই সে তার কথায় রাজি হয়ে যায়। হিয়াম আজ তার মনের মানুষের সাথে বাইরে যাবে, তাই সে খুশি মনে রেডি হচ্ছিল। ঠিক তখনই হিয়ামের কাছে তার বসের কল আসে। বেচারা হিয়ামের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে তার বসের কাছে যেতে হয়। এদিকে সাং আর জিংহো বাইরে একটা জায়গায় বসে আছে। জিংহো তখন বলে, আমি যখন ইউরোপে ছিলাম তখন আমি পিয়ানো বাজাতে ভয় পেতাম, আর আমি সেই ভয়ের কারণেই এখানে চলে এসেছি। আমি ওখানে আর ফিরে যেতে চাই না, কিন্তু আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি বলো তো আমি এখন কি করব? এই কথা শুনে সাং হাসতে থাকে। সাংকে হাসতে দেখে জিংহো বলে, বুঝতে পেরেছি, আমাকে এখন খুশি থাকতে হবে, আর অন্য কিছু পরেও দেখা যাবে। অন্যদিকে সুসান কিন্তু এখনো জানে না যে হিয়াম তার বসের কাছে গিয়েছে, তাই সে তার জন্য অপেক্ষা করছিল। এদিকে জিংহো সাংকের কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তায় সাংকের মতো ড্যান্স করতে করতে ফিরে। তখন হঠাৎ করে সে সুসানের সামনে পড়ে যায় আর তাকে হাই বলে চলে যায়। সুসান জিংহোকে ড্যান্স করতে দেখে সেও এইভাবে ড্যান্স করতে করতে সাংকের বাড়ির সামনে এসে সাংকে বলে, চলো আমরা বাইরে কোথাও যাই। এরপর তারা দুই বন্ধু মিলে বাইরে এসে ডিনার করে আর তারা ড্রিঙ্কসও করে। ড্রিঙ্কস করার কারণে সুসান ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, তাই সাং তাকে ধরে তার বাড়িতে নিয়ে আসে। তারা যখন আসছিল তখন রাস্তায় সুসান হিয়ামকে তার বসের সঙ্গে দেখে। এতে তার খুবই খারাপ লাগে। সুসান ঠিকমতো দাঁড়াতেও পারছিল না, তাই সে সেদিন রাতে সাংকের বাড়িতেই থেকে যায়। সকালবেলা সুসানের যখন ঘুম ভাঙে তখন সে দেখে সাং ব্রেড অমলেট বানিয়ে তার বোনের জন্য রেখে গিয়েছে, কিন্তু জেম সেটা না খেয়েই চলে যাচ্ছিল। এটা দেখে সুসান তাকে বলে, তুমি এখনো সাংকে অপছন্দ করো? কিন্তু জেম তার কোনো কথার উত্তর না দিয়ে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। জেম রোজ সাংকে দোকানের সামনে দিয়ে যেত, কিন্তু সে কখনোই সাংকের সঙ্গে কথা বলা তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকাতো না। এতে আসলে সাং খুবই কষ্ট পায়। তখন তার মায়ের কথাগুলো তার মনে পড়ে। তার মা তাকে বলেছিল, সব সময় তোমার বোনের খেয়াল রাখবে, এই পৃথিবীতে ওকে তোমার কাছে রেখে গেলাম। সেদিন তার মাকে দেওয়া কথা সাং আজও পালন করে যাচ্ছে। তো পরের দিন জিংহো কফি খাওয়ার জন্য সুসানের ক্যাফেতে আসে। সেখানে সে সুসানের সঙ্গে গল্প করতে করতে বলে, আমার একজন ছোটবেলার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি প্রথমে তাকে চিনতে পারিনি। সে অনেক নোংরা থাকে, মাঝে মাঝে স্টুপিড কাজও করে। ওর সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় বিরক্ত লাগে। এরপরও তার সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগে। এসব কথা শুনে সুসান বুঝতে পারে জিংহো সাংকের কথাই বলছে, তাই সে বলে ও আমার বেস্ট ফ্রেন্ড। তারা যখন এসব কথা বলছিল তখনই সেখানে সুসানের বস চলে আসে আর সুসানকে বলে, তুমি কি এখন কাজ রেখে ডেটিং করতে শুরু করেছো? এ কথা শুনে সুসান মন খারাপ করে জিংহোকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সুসানের বস অনেক খারাপ একজন লোক ছিল। তাই জিংহো যখন বাড়ি ফিরছিল তখন তার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। একদিন ছোটবেলায় একটা অনুষ্ঠানে পিয়ানো বাজানোর সময় জিংহো তার সুর ভুলে গিয়েছিল। সেই দিন বাইরে থেকে সাং তাকে তার সেই সুর মনে করিয়ে দিয়েছিল। এই কথা মনে করতেই জিংহোর খুব ভালো লাগে। এরপরে আমরা সাং আর জিংহোকে সে পাহাড়ের উপরে বসে থাকতে দেখি, যেখানে সাং একটু সময় পেলেই গিয়ে বসতো। জিংহো সাংকে বলে, তুমি কি সত্যি এতদিন আমার জন্য অপেক্ষা করছিলে? সাং তখন হেসে বলে, হ্যাঁ। এরপর তারা দুজন মিলে গল্প করে, অনেক ভালো একটা সময় কাটায়। এদিকে হিয়াম সুসানের কাছে এসে বলে, আমি আর এই কাজ করতে চাই না, আমার কাছে বস যত টাকা পায় সব টাকা আমি ফিরিয়ে দিব। এই কথা শুনেই সুসান বলে, ঠিক আছে, তুমি যদি এই কাজ করতে না চাও তাহলে এখান থেকে চলে যাও। সুসান জানতো এই কথা যদি তার বস জানতে পারে যে সে হিয়ামকে যেতে দিয়েছে তাহলে তার অবস্থা কি হবে। তারপরও সে হিয়ামকে সেখান থেকে যেতে দেয়। এদিকে স্কুলে সাংকের বোনের শরীর বেশ খারাপ হয়ে যায়, তাই সে তার বান্ধবীকে বলে তার শরীর খারাপ নিয়ে সে সাংকের দোকানের সামনে দিয়ে যেতে পারবে না, তাই সে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যায়। এদিকে সাং কিন্তু দোকানে বসে তার বোনের স্কুলে যাওয়া আসার পথে নজর রাখত, কিন্তু সেদিন সে তার বোনকে দোকানের সামনে দিয়ে যেতে না দেখে দোকানে বসে অনেক রাত পর্যন্ত তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে তার একটু ঘুম ঘুম আসলে সে ভুল করে গরম কড়াইয়ের উপরে হাত দিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গেই তার হাতটা পুড়ে যায়। এরপরে সে তার বোনের জন্য অপেক্ষা করতে থাকে। অনেক রাত পর্যন্ত দোকান খোলা দেখে জিংহো সেখানে এসে তার কারণ জিজ্ঞেস করলে সাং তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে জিংহো বলে, এত রাত পর্যন্ত কেউ কি স্কুলে থাকে? সে হয়তো অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে গিয়েছে, চলো আমরা বাড়িতে গিয়ে ওকে খুঁজি। তার কথা শুনে সাং তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে গিয়ে দেখে জেম তার রুমে ঠিকই ঘুমোচ্ছে। বোনকে দেখতে পেয়ে সাং খুবই খুশি
খুশি হয়। এরপর জিংহ যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সাং তাকে হাত নেড়ে বাই বলে। বাই বলার সময় জিংহ সাংকের পুড়ে যাওয়া হাতটা দেখে ফেলে। জিংহ তখন সাংকের বাড়ির ভিতরে এসে তার পুড়ে যাওয়া হাতে মলম লাগিয়ে দেয় আর তাকে জিজ্ঞেস করে তুমি এখন কি করবে। এতে সাং বলে আমার মা আমাকে বলে দিয়েছে ঘুমানোর আগে ব্রাশ করতে, কিন্তু সে আমাকে গোসল করতে বলেনি, এজন্যই আমরা সাংকে নোংরা দেখি। এই কথা শুনে জিংহ সাংকে গোসল করিয়ে দেয়। জিংহ যখন সাংকে গোসল করিয়ে দিয়েছিল তখন সাংকের তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মাও তাকে এভাবেই গোসল করিয়ে দিত। সাংকে গোসল করিয়ে দিয়ে জিংহ তার বাড়িতে চলে যায়। তো পরের দিন সকালবেলা সাং যখন তার দোকানে ব্রেড অমলেট বিক্রি করছিল তখনই সেখানে জ্যামের কিছু বান্ধবী এসে ব্রেড অমলেট খাচ্ছিল আর বলছিল আমরা যাওয়ার সময় জ্যামের জন্য একটা ব্রেড অমলেট নিয়ে যাব, কারণ ইদানিং তার শরীরটা ভালো যাচ্ছে না। এই কথা শুনেই সাং অবাক হয়ে যায়, কারণ তার বোনের শরীর খারাপের ব্যাপারে সে কিছু জানতোই না। তার মা তাকে বলে দিয়েছিল কখনো তোমার বোনের শরীর খারাপ হতে দিও না। তাই সাং আর দেরি না করে পাগলের মতো তার বোনের স্কুলের দিকে দৌড়তে থাকে। সাং জ্যামের ক্লাসে গিয়ে দেখে জ্যাম এতটাই অসুস্থ যে সে ব্রেঞ্চ থেকে তার মাথা তুলতেই পারছে না। তাই সাং তখন তার বোনকে কাঁধে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যায়, কারণ তার মাও এভাবেই মারা গিয়েছিল। ডক্টর তাকে বলে তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমরা ওর কিছু টেস্ট করব, আশা করি ও ঠিক হয়ে যাবে। এদিকে সুসান সাংকের দোকানে এসে দেখে তাদের আরেকজন বন্ধু সাংকের দোকান সামলাচ্ছে। সুসান তার কাছ থেকে জানতে পারে সাংকের বোন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সে তার বোনকে নিয়ে হসপিটালে গিয়েছে। এই কথা শুনে সুসান হসপিটালে ছুটে আসে। সেখানে এসেই সাংকে বলে তুমি এবার একটু বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে এসো, আমি এখানে জ্যামের খেয়াল রাখবো। কিন্তু সাং তার কথা না শুনে বারবার বলতে থাকে আমাকে জ্যামের খেয়াল রাখতে হবে। তার কথা শুনে সুসান তার কাছে প্রমিস করে যে সেও সব সময় জ্যামের খেয়াল রাখবে। তো রাতের বেলা জিংহ সাংকের সাথে দেখা করতে আসে। জিংহ তাকে বলে তুমি এখানে বসে না থেকে তোমার বোনের কাছে যাচ্ছ না কেন। এতে সাং বলে জ্যাম আমাকে পছন্দ করে না, তাই আমি ভিতরে গিয়ে ওকে বিরক্ত করতে চাই না। এদিকে হিয়াম আর সুসান ক্যাফেতে দেখা করতে এসেছে। কথা বলতে বলতেই তারা দুজন দুজনের হাত ধরে। তখন সেখানে তাদের বস চলে আসে। তাদেরকে এমন হাত ধরাধরি করে বসে থাকতে দেখে বস বলে তাহলে আমার আড়ালে এসব চলছে। এই কথা বলেই হিয়ামকে জোর করে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতে চায় আর বলে যতদিন তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে না ততদিন আমার কাছেই তোমাকে কাজ করতে হবে। সুসান এসব আর সহ্য করতে পারছিল না, তাই সে তার বসকে মারতে শুরু করে আর বলে বাঁচতে চাইলে হিয়ামের পিছু ছেড়ে দাও। অপরদিকে সাং হসপিটালে যেখানে বসেছিল সেখানে তার সামনে একজোড়া নতুন জুতো আর জুতোর সঙ্গে একটা চিরকুটও ছিল। তাতে লেখা ছিল এই জুতোটা আর হারিও না। জুতো আর চিরকুটটা পেয়ে সাংকের মুখে হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে এটা কে দিয়েছে। আসলে জিংহর দেয়া আগের জুতোটিও সাং হারিয়ে ফেলেছে। এদিকে জ্যামের জ্ঞান ফিরে এসেছে। ডক্টর তার সামনে বসে বলছে তোমার ভাইকে দেখছি ছোটবেলা থেকে তার দোকানে কাজ করতে, কখনোই তার দোকান বন্ধ করতে দেখিনি। তাকে আমি কখনো তার নিজের জন্য কিছু করতে দেখিনি। আমি তো মাঝে মাঝে ভাবতাম ও তো নিজের জন্য কিছুই করে না, তাহলে এত কাজ সে কেন করে। কিন্তু কাল যখন তুমি হসপিটালে অ্যাডমিট হলে তখন হসপিটালের বিল দিতে গিয়ে তার মুখে আমি অন্যরকম খুশি দেখেছি। আর এই খুশি দেখে আমি বুঝতে পেরেছি যে এতদিন এত কিছু সে তোমার জন্যই করেছে। জ্যামের আসলে কি হয়েছে সেটা আপনাদের জানতে খুব ইচ্ছে করছে তাই না? চলুন জেনে আসি ডক্টরের কাছ থেকে। জ্যামের আসলে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডক্টর যখন সাংকে এই কথা বলে তখন সাং খুব উত্তেজিত হয়ে বলে আমার কিডনি নিয়ে নিন। কিন্তু ডক্টর তাকে বলে তোমার কিডনি ম্যাচ হচ্ছে না, তুমি এত চিন্তা করো না, কোনো না কোনো পথ অবশ্যই বের হয়ে যাবে। এদিকে হিয়াম তার কাছে থাকা কিছু টাকা নিয়ে বসের সঙ্গে দেখা করতে আসে। টাকাগুলো বসের কাছে দিয়ে বলে আমি আপনার টাকা পরিশোধ করে দেব, দয়া করে আপনি সুসানকে কিছু বলবেন না। বস তখন তার পকেট থেকে হিয়ামের একটা ছবি বের করে বলে আমি তোমাকে খুব পছন্দ করি। এতে হিয়াম রেগে গিয়ে বলে যদি তুমি আমাকে পছন্দই করো তাহলে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারতে না। এই কথা বলেই হিয়াম সেখান থেকে চলে যায়। অপরদিকে সুসান যখন হসপিটালে এসে জানতে পারে জ্যামের কিডনি ম্যাচ হচ্ছে না তখন সে তার নিজের কিডনি ম্যাচ করার জন্য পরীক্ষা করে আর এখানে তার কিডনি ম্যাচও হয়ে যায়। এই কথা জানতে পেরে সুসান খুশিতে নাচতে থাকে। সে এত বেশি খুশি হয়ে যায় যে সে সুসানকে ধন্যবাদ দিতেই ভুলে যায়। জিংহ তখন সুসানকে বলে ও হয়তো খুশিতে তোমাকে ধন্যবাদ দিতেই ভুলে গিয়েছে। সুসান বলে ওর জায়গায় আমি থাকলে আমিও হয়তো এমনটাই করতাম। এরপর সাং জ্যামকে দেখার জন্য দরজা খোলে। জ্যাম তখন সাংকে দেখতে পেয়ে ভিতরে আসতে বলে। সাংকের হাতে ব্যান্ডেজ দেখে জ্যাম কি হয়েছে
হয়েছে তা জানতে চায়। আর জানতে পেরে জ্যাম খুব মন খারাপ করে বলে, আগে নিজের প্রতি যত্ন নেওয়া শেখো। তুমি নিজের খেয়াল ঠিকমতো রাখতে পারো না, কিন্তু আমার খেয়াল এত ভালোভাবে কিভাবে রাখো। জ্যাম যখন এইসব কথা তার ভাইকে বলছিল তখন সে আসলে কাঁদছিল। আসলে সেও তার ভাইকে খুব ভালোবাসতো, কিন্তু সে কখনোই তা প্রকাশ করত না। তো পরের দিন রাতের বেলা জ্যামের অপারেশন ছিল, তাই সাং মনে করে তার বোনের জন্য মায়ের দোয়া খুবই দরকার। তাই সে জিংহোকে নিয়ে সে পাহাড়ের উপরে চলে আসে, কিন্তু সেদিন আকাশে মেঘ থাকায় তারা দেখা যাচ্ছিল না। তাই সাং জিংহোকে বলে, তুমি পিয়ানো বাজাও, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। জিংহো কাঁদতে কাঁদতে বলে, এটা আমি করতে পারবো না। এদিকে হিয়ামের বস বুঝতে পেরেছিল হিয়াম সুসানকে ভালোবাসে, তাই সুসান যদি দুনিয়াতে না থাকে তাহলে হিয়াম আবারও তার কাছে ফিরে আসবে। এজন্য সে তার লোকেদের পাঠায় সুসানকে মেরে ফেলতে। অপরদিকে হিয়াম সুসানকে খুঁজে বেড়াচ্ছিল। তখন সাংকে দেখে সুসান কোথায় আছে জিজ্ঞেস করে। সাং বলে সুসান হসপিটালে আছে। হিয়াম তখন দৌড়ে হসপিটালে তার সাথে দেখা করতে যায়। এদিকে বসের লোকজন হিয়ামকে সাংকের সঙ্গে কথা বলতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সুসান? তাদের দেখে সাং বুঝতে পারে এরা হয়তো সুসানকে মারার জন্য এসেছে। আর সুসানকে যদি ওরা মেরে ফেলে তাহলে তার বোনের কিডনির অপারেশন হবে না, আর কিডনির অপারেশন না হলে তার বোনও বাঁচবে না। তাই সে বলে, আমি সুসান। এই কথা শুনে তারা সাংকে খুব মারতে থাকে। সাংকের মাথা দিয়ে অঝরে রক্ত পড়ছিল। এরপরও সে জিংহোর বাড়ির সামনে গিয়ে পড়ে যায়, আর সে তার পকেট থেকে তার বোনের একটা ছবি বের করে বারবার বলতে থাকে, আমার বোনের খেয়াল রাখতে হবে। অপরদিকে জিংহোর অনেক খারাপ লাগছিল। সে পিয়ানোর সামনে বসে কাঁদতে থাকে আর ভাবতে থাকে সে কি সাংকের জন্য একবার পিয়ানো বাজাতে পারবে না। তখনই সে তার সব মনের ভয় দূর করে সাংকের জন্য পিয়ানো বাজাতে শুরু করে। জিংহোর পিয়ানোর শব্দ শুনে সাংকের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এসব কথা মনে করতে করতে সাং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর কিছুদিন পর দেখা যায় সাংকের বোন বেঁচে গিয়েছে, আর সবকিছু জানতে পেরে সে খুবই কান্না করতে থাকে। সে কাঁদতে কাঁদতে সাংকের রুমে এসে তাকে অনেক মিস করছিল। তখন সে সিলিং এর দিকে তাকিয়ে দেখে সেখানে লেখা আছে, ঘুম থেকে ওঠে তার বোনের জন্য আগে নাস্তা বানাতে হবে। এসব কিছু দেখে জ্যাম আরো বেশি কান্না করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায়। জ্যাম এখন তার ভাইকে আর মনে করে কাঁদে না। তার ভাইয়ের জুতোগুলো সে সাজিয়ে রেখেছে খুব যত্নে। সে এখন খুশি থাকতে শিখে গিয়েছে। এদিকে সুসানকে আমরা সাংকের দোকানে কাজ করতে দেখি, কারণ সে সাংকে কথা দিয়েছিল সে তার বোনকে দেখে রাখবে, তাই সে তার কথা রাখার চেষ্টা করছে। তো গল্পের শেষে আমরা জিংহোকে দেখি সে আবারও ইউরোপে চলে গিয়েছে, আর এখানে সে প্রফেশনাল ভাবে সে পিয়ানো বাজাচ্ছে, কারণ সাং চেয়েছিল জিংহো যেন ঠিক মতো পিয়ানো বাজায়। আজ সাংকের কারণেই সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। আসলে সাং তো অ্যাবনর্মাল ছিল, তারপরও সে সবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছে, আর ভালোবাসা দিয়ে সে সবার মন জয় করে নিয়েছে। আর এই দৃশ্যটির মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।